লাস্ট ট্রেডিং সেশনে শেয়ার বাজার 25,870 থেকে একদম 670 অবধি পিংপং বনের মতো লাফালো। মানে একবার উপরে গেল, একবার নিচে এলো। আর যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে 50 EM এর যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিল এবং নিচে কোথায় সাপোর্ট নিল 100 EM এর কাছে। আর লাস্ট কয়েকদিন আপনি যদি লক্ষ্য করেন যে সকালবেলাতে বাইং আসছে, মানে ফার্স্ট আওয়ারের দিকে বাইং আসছে, মানে বিশালভাবে মার্কেট বাড়ছে। তারপরে আবার সেকেন্ড হাফের দিকে মার্কেট আবার দুম 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 করে পড়তে লাগছে। মানে মার্কেটের মধ্যে কোনোভাবেই কোনো রকম বাইং সাস্টেন করছেই না। মানে এমন মনে হচ্ছে যে মার্কেট যেন সেলিংই চাই, সেলিংয়ের দিকে সবাই ফেভারেবল পজিশনে বসে আছে। আর এখন এটাও চারিদিকে বলা বলি হচ্ছে যে 100 EM যে সাপোর্ট সেটাও নিফটি আর মানবে না, সেখান থেকে মার্কেট আরও ফল করবে। যে 200 EM হয়তো ফার্স্ট সাপোর্ট নিতে পারে কিংবা মার্কেট এখান থেকে ক্র্যাশও করে যেতে পারে। কারণ চারিদিকে ওয়ার্ল্ড নিউজে ঘোরাফেরা করছে, তাতে সবার এই ভয়টা হওয়া স্বাভাবিক। দেখুন না, ইউএসএ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই বললো যে ইরানকে অ্যাটাক করবো, 14 তারিখে রাত্রিবেলায় মিডনাইটে অ্যাটাক করবো। আর এই অ্যাটাকের খবর পেয়ে গোটা ইরানিয়ার যে ডিফেন্স ফোর্স অ্যাক্টিভ হয়ে গেল। সবাই ভাবছে অ্যাটাক আসছে, মানে অ্যাটাককে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, ডিফেন্স ফোর্স অ্যাক্টিভ হয়ে গেল। আর হঠাৎ করে রাত্রিবেলা এসে বলছে যে না অ্যাটাক করবো না। ইরান অনেক কিছু মেনে নিয়েছে, প্রোটেস্টারদেরকে বলেছিল যে 800 জনকে হ্যাঙ্গিং করাবে, এখন বলছে আর করাবে না। তো অনেক ভালো কাজ করছে ইরান এখন, তো অ্যাটাক করবো না, এখন আমরা অ্যাটাক আপাতত পোস্টপোন করছি। আর প্রথম দিকে ইরানের এই অ্যাটাকের খবর পেয়ে আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট অয়েল কোম্পানিসটা ছিল দুম 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 করে নিচে পড়তে লেগেছে। কেন? কারণ ইরান থেকে আমরা অনেক বেশি অয়েল পারচেসও করি। আর যেই শুনলো যে অ্যাটাক হবে না, অয়েলের প্রাইস আবার দুম দুম করে বাড়তে লাগলো। মানে একদম মার্কেট যেন পিংপং বল হয়ে গেছে। আর এই পিংপং বল খেলছে কে? ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় যেন মার্কেট পড়ছে, কথাবার্তায় যেন মার্কেট উঠছে। আর 500% ট্যারিফ নিউজ তো আছেই, তাই ওয়ার্ল্ড নিউজ কিন্তু খুব ভালো নয়। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডোনাল্ড ট্রাম্পের ঝামেলা চলছে, বলছে গ্রিনল্যান্ডকে কবজা করবো। আর রাশিয়ার সাথে ইউক্রেন ওয়ার তো রয়েছে, ইসরায়েল এদিকে আছে, ভারত মিডল ফেসে আছে, চায়নার সাথে ঝামেলা চলছে, ট্রেড ওয়ার, 500% ট্যারিফ, 50% ট্যারিফ অলরেডি বসিয়ে দিয়েছে, ট্যারিফে ভয় দেখাচ্ছে। এই জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকছে। আর এই সব খবর যেহেতু চারিদিকে, সবার মনের মধ্যে একটাই চিন্তা যে লাস্ট 2 বছরে তো মার্কেট আমাদেরকে ভালো রিটার্ন দিল না, যেই লেভেলে ছিল সেম লেভেলেই ঘোরাফেরা করছে। তাহলে এই জায়গায় যদি একটু গোল্ডে বা সিলভারে ইনভেস্ট করতাম তাহলে কত প্রফিট না করতাম। তাই এখন আমরা ভাবছি গোল্ড আর সিলভারে ইনভেস্ট করে দিই, যাক যুদ্ধই হোক আর যাই হোক গোল্ডের প্রাইস তো বাড়বে। কারণ সবার মধ্যে রয়েছে যে যুদ্ধ যদি হয়ে যায় তাহলে গোল্ডের প্রাইস তো বাড়বে, তাহলে গোল্ড মার্কেট একটু বেটার না? তো আর ইকুইটিতে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আর কারণ নেই। আর আমিও রিয়েলাইজ করতে পারছি যে এই ফিলিংটা আসাটা খুব বেশি স্বাভাবিক। আর তাই সবাই বলছে নিফটি যখন আজকে এই 25,670 ধারে কাছে ঘোরাফেরা করছে, আগের দিন এইভাবে বেড়ে এইভাবে পড়েছে, তাই এই লেভেল থেকে আরও ফল আসতে পারে। কিন্তু আমি সম্পূর্ণ এর ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখি। আমার অ্যানালিসিস বলছে যে মার্কেট আর এখান থেকে পড়বে না, মার্কেট আবারও এখান থেকে একটু কনসলিডেট করে বা এখান থেকে আবারও বাইং আসতে পারে। মানে এখান থেকে আবারও নতুন একটা র্যালির এক্সপেকটেশন কিন্তু আমরা রাখতে পারি। কেন বলছি? তো চলুন ইন ডেপথ আমি অ্যানালাইজ করে বলবো যে কেন আমি এক্সপেক্ট করছি। আমি তো ইভেন আরও ভাবছি যে মার্কেট শুধু র্যালি নয়, এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন মার্কেট একটা বড় গ্রিন ক্যান্ডেল দিতে পারে, মানে একটা বড় বাইং আসতে পারে। কেন এরকম ভাবছি, কেন এরকম চিন্তাভাবনা আমার? চিন্তা নেই, ডিসকাস করব, একদম চিন্তা নেই। মনে রাখবেন যখন মার্কেট 21,800 লেভেলে চলছিল, 22,000 লেভেলে চলছিল, তখন কিন্তু বুল অফ বেঙ্গলই আপনাকে এসে চিৎকার করে বলেছিল যে র্যালি আসছে, আর সেখান থেকে আপনি 26,000 র্যালি কিন্তু দেখতে পেয়েছেন। আর সেই মুহূর্তে যারা ফোমোতে ভয় পাচ্ছিল তারা কিন্তু এই অপরচুনিটি মিস করেছে। তাই আমি আবারও বলছি যে আমি এই যে লেভেল, এইখান থেকে মার্কেট কিছুটা পজিটিভ হতে দেখতে পারি। এবার হ্যাঁ, র্যালি কন্টিনিউ করবে কিনা তার জন্য আলটিমেটলি ইউএসের সাথে আমাদের দেশকে একটা ট্রেড ডিল করে নিতে হবে বা কোনো একটা পজিটিভ নিউজ আসতেই হবে, তবে র্যালি কন্টিনিউ করবে। কিন্তু এইখান থেকে এই যে লেভেল আছে, এটা খুব ভালো একটা লেভেল বলে আমি মনে করছি ইনভেস্টমেন্ট পারপাসের জন্য। মানে এই টাইমটা প্রপার ইউটিলাইজেশনের টাইম। তো চলুন এটা আমরা কম্পিউটারের মধ্যে ইন ডিটেল আমরা ডিসকাস করবো যে কেন ভাবছি আমরা এরকম। আর মার্কেট যদি সত্যি এখান থেকে র্যালি দিয়ে দেয় তাহলে কোন কোন সেক্টর সেই র্যালিতে পারফর্ম করবে, মানে টপে পারফর্ম করবে, সেই সেক্টরগুলো আমরা নজরে রাখবো আর সেই সেক্টরগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তাই ভয় পাওয়ার দরকার নেই। যখন সবাই ভাবছে মার্কেট যাবে নেগেটিভ, আমরা অ্যাপ্রোচ রাখছি মার্কেটের মধ্যে আসছে বুল র্যালি, তাই একদম চিন্তা করার দরকার নেই। চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখে নিই। তো দেখুন আমরা নিফটি ডেলি চার্ট এখানে ওপেন করে নিয়েছি। এখানে যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50 EM, যে গ্রিন কালার লাইনটা হচ্ছে 100 EM, আর যেটা এই ব্ল্যাক কালার লাইন সেটা হচ্ছে 200 EM। এবার ব্যাপার হচ্ছে এই যে সিচুয়েশনটা একটু ভালো করে একটু অবজার্ভ করুন। দেখুন সিচুয়েশনটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মার্কেট মোটামুটি একটা আপট্রেন্ডে ছিল। দেখুন এখানে আপট্রেন্ডেই ছিল মার্কেট, এখান থেকে র্যালি দিয়ে নিচে পড়লো, আবার দেখুন একটা জায়গায় কনসলিডেট করার পরে এই লেভেলটা ঘোরাফেরা করতে করতে দেখুন এই যে লেভেলে এখানে যে সাপোর্ট, সেই সাপোর্টটা ফাইনালি ব্রেক করলো। মানে 50 EM, এখানে যে 50 EM লাইন ছিল এই সাপোর্টটাকে ব্রেক করলো। মার্কেট নিচের দিকে গেল, কিন্তু 100 EM থেকে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু আমরা ক্লোজিং এখানে 100 EM দেখতে পেলাম। তারপরে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন এই যে ক্যান্ডেলটা দেখুন, এই যে রেড ক্যান্ডেলটা, আমি দাগগুলো একটু সরিয়ে দিচ্ছি বোঝার ক্লিয়ারিটির জন্য। তো এই যে রেড ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটা দেখুন, কি বলবো, এটা প্রচণ্ড পরিমাণে একটা নেগেটিভ ক্যান্ডেল, মানে দেখে যেটা মনে হচ্ছে, মানে
বায়ার্সরা উপর দিকে তুলে তো নিয়ে গেছিলো, সেলার্সরা দুম করে ডাউন করেছে। আপনি যদি 15 মিনিটের চার্টের মতো দেখেন তাহলে লক্ষ্য করবেন, দেখুন কত বড় একটা র্যালি ছিল। দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, এই জায়গাটায় গ্যাপ আপ ওপেনিং, তারপর দেখুন কন্টিনিউয়াসলি বাইং, তারপর দেখুন কন্টিনিউয়াসলি সেলিং 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 সেলিং, এবং যেখানে লো লেভেল ছিল সেই লো লেভেলের কাছে গিয়েই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে, মানে সেখানে গিয়েই ক্লোজিং কিন্তু আমরা দেখতে পেলাম। তার মানে কি 15 মিনিটসের চার্টটাও বলছে কি এভাবে বাড়লো এভাবে পড়লো, প্রত্যেক দিনই তাই হচ্ছে, সকালে বাড়ছে আবার পড়ে যাচ্ছে, আবার সকালে বাড়ছে আবার পড়ে যাচ্ছে, আবার সকালের দিকে বাড়ছে আবার পড়ে যাচ্ছে। তো এই সিচুয়েশন প্রত্যেকবার আমরা দেখছি, গ্যাপ আপ ওপেনিং হলো সাস্টেন করছে না, আবার যদি মার্কেট বেড়েও যাচ্ছে বাইংও আসছে সেটাও সাস্টেন করছে না, মানে বাইং সাস্টেনেবল দেখাচ্ছে না। কিন্তু আমরা তাহলে এবার র্যালি কেন বলছি? দেখুন র্যালি কেন বলছি এটা বোঝার আগে আমরা বাকি ইন্ডেক্সগুলো একবার দেখে নিই। দেখুন আপনি যদি ইউএস ডলার ইন্ডিয়ান রুপিসের ইন্ডেক্সটা দেখেন তাহলে দেখবেন এখন 1 USD ইকুয়াল টু 90 রুপিস এখন চলছে, মানে একদম প্রায় টপেই আছে ধরে ফেলতে পারেন। মানে বেশ ডাউন হয়েছিল, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু একটু বেড়েছিল, কিন্তু তারপরে আবারও সাস্টেন করছে না, অল টাইম লোতে ইন্ডিয়াস রুপিস প্রায় যাচ্ছে। কিন্তু এদিকে যদি অয়েল চেক করেন তাহলে অয়েলের প্রাইস মাঝে কিছুটা বেড়েছিল, কিন্তু এমন কিছু বাড়েনি। ওই $62 এই মুহূর্তে চলছে $59, মানে এটা নর্মাল, মানে এই যে অয়েল প্রাইসটা আছে এটা নর্মাল। যদি ভাবেন যে অয়েল প্রাইস প্রচণ্ড পরিমাণ বাড়বে বা প্রচণ্ড পরিমাণ যুদ্ধের মতো সিচুয়েশন আসবে, তখন সবার আগে অয়েল প্রাইস বাড়ে। দেখুন অয়েল প্রাইস একটা টাইমে যখন খুব খারাপ সিচুয়েশন ছিল তখন দেখুন 2022-এর দিকে অয়েল প্রাইস কোথায় গেছিলো, 2022-এ $120 চলে গেছিলো, তারপর মিডল আবার $94 চলে গেছিলো। তো অয়েল প্রাইস কিন্তু খুব বেশি আমরা বাড়ছে বলে দেখতে পাচ্ছি না। তো এটা মার্কেটের জন্য একটা পজিটিভ সিগন্যাল, কিন্তু অয়েল প্রাইস কিন্তু বাড়ছে না, মানে দেখুন চারিদিকে নেগেটিভ নিউজ, মানে ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু অ্যাকচুয়ালি ডাউন করা হচ্ছে। এই 50% ট্যারিফ 500% ট্যারিফ লাগাবো বলে ডাউন কিন্তু অ্যাকচুয়ালি জোর জবরদস্তি করা হচ্ছে, কারণ এরাকেও তো 50% ট্যারিফ লাগিয়েছিল। অলরেডি আমাদের যেটা এক্সপোর্ট ইউএসের সাথে, সেই এক্সপোর্ট অলরেডি হ্যাম্পার হয়ে গেছে। এবার আপনি 50%-এর উপরে 500% লাগান, 1000% লাগান, আর 1 কোটি% লাগান না কেন, কোনো ইম্প্যাক্ট নেই, কারণ সিম্পল আমরা আর ওই দেশে রপ্তানি করতে পারবো না, যেটা 50% ট্যারিফ অলরেডি হয়েই গেছে। মানে যতটা ক্ষতি আপনি ভাবছেন না ততটা হয়ে গেছে। বিরাট যে 500% ট্যারিফ বসিয়ে যে বিরাট ক্ষতি করবে, এবার ডিল ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে ওটা হবে, এমন কিছু নয়। আর আপনি যদি দেখেন ইউএস মার্কেট দেখুন আবার অল টাইম হাইতে চলছে, মানে প্রায় টপেই আছে ইউএস মার্কেট। আবার যদি ন্যাসড্যাক দেখেন, ন্যাসড্যাকও প্রায় টপেই আছে। আবার গোল্ড সিলভারে যদি প্রাইস দেখেন, গোল্ড সিলভার দেখুন কী অবস্থা, গোল্ড সিলভার এখন অবধি প্রায় টপে পারফর্ম করছে। মিডিলে যে কারেকশন ছিল যেখানে আমরা ডিসকাস করেছিলাম তার থেকে দেখুন কীরকম র্যালি গোল্ড দেখাচ্ছে। সিলভার তো দেখলে ট্রিমেন্ডাস র্যালি, একতরফা র্যালি সিলভারে চলছে। তো সবাই এখন ভাবছে গোল্ডে ইনভেস্ট করি, সিলভারে ইনভেস্ট করি। বিটকয়েন যদি দেখেন, বিটকয়েন করেছে ক্র্যাশ, মানে বিটকয়েন দারুণভাবে ক্র্যাশ করেছে, কিন্তু তো বিটকয়েনই একমাত্র ক্র্যাশিং পজিশনে রয়েছে, কিন্তু গোল্ড সিলভার চরম বাড়ছে। তো সবার মনের মধ্যে আসছে গোল্ড সিলভার হলে কীরকম হয়। আর এদিকে যদি আপনি সিএসএ ইন্ডেক্স দেখেন সেটাও টপের মধ্যে রয়েছে, আবার যদি S&P 500 দেখেন সেটাও টপে রয়েছে, নিকেই মানে জাপানিজ ইন্ডেক্স সেটাও টপে রয়েছে। তো আলটিমেটলি এশিয়ান মার্কেট কিন্তু টপের ধারে কাছে রয়েছে। ইভেন চাইনিজ মার্কেট হ্যাংসেং ইন্ডেক্স সেটাও কিন্তু টপের মধ্যে রয়েছে। তো ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট যে খুব খারাপ সিচুয়েশন আছে তা কিন্তু নয়, ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে একটু খারাপ পারফর্ম করছে। এটার পিছনে রিজন একটাই, যে ভয় দেখানো হচ্ছে, ট্যারিফ দেওয়া হচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প চাই না যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বাড়ে, কারণ যদি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বাড়ে তাহলে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আসবে। ডোনাল্ড ট্রাম্প চাই না যে ইন্ডিয়াতে ইউএসরা ইনভেস্টমেন্ট করুক। আর তাই যদি আপনি দেখেন যে ডেটা এফআইডিআই ডেটা যদি চেক করেন, কন্টিনিউয়াসলি এদিকে এফআইআই ডেটা আছে, কন্টিনিউয়াসলি দেখুন সেলিং, দেখুন 7 জানুয়ারি পর থেকে দেখুন কন্টিনিউয়াসলি সেলিং। ইভেন লাস্ট ট্রেডিং সেশনে 4000 কোটি টাকা সেলিং করেছে। কিন্তু অপোজিটটা দেখুন আমাদের ডিআইআই, যারা আমাদের এখন স্টক মার্কেটে বাঁচিয়ে রেখেছে, সেই ডিআইআই কী করছে দেখুন, ডিআইআই কন্টিনিউয়াসলি বাইং, 3900 কোটি টাকার বাইং, 5000 কোটি টাকার বাইং, 1000 কোটি টাকার বাইং, কন্টিনিউয়াসলি বাইং। দেখুন এখানে 3000 কোটি টাকা সেলিং করেছে, বাইং কত হয়েছে দেখুন 5000 কোটি টাকা বাইং। মানে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রচুর ইনভেস্ট করছি, মানে এটাও বোঝা যাচ্ছে যে যত মার্কেট পড়ছে আমরা ইনভেস্ট করছি, বা মানে মার্কেটে পড়তে দিচ্ছি না। আর আপনি যদি মান্থলি ডেটাও দেখেন তাহলে এই মাসে দেখবেন এখনও পর্যন্ত 26,000 কোটি টাকা সেলিং হয়েছে, 34,000 কোটি টাকার বাইং হয়েছে। মানে বাইংয়ের ফিগার কিন্তু বেশিই আছে, যেটা খুব পজিটিভ। এবার আমি পজিটিভ বলার পিছনে আরও কিছু কারণ আছে, ফান্ডামেন্টাল কারণগুলো দেখে নিই, তারপর টেকনিক্যাল কারণও কিছু দেখাচ্ছি। দেখুন আবার যদি আরও একটা ফান্ডামেন্টাল কারণ দেখেন, এখন তো দেখবেন রেজাল্ট আসছে, রেজাল্টের সিজন চলতে লেগেছে। যদি দেখেন এখন 95 রেজাল্ট পজিটিভে দিয়েছে বিভিন্ন 95 কোম্পানিজ, 52 নেগেটিভ রেজাল্ট দিয়েছে, আর 5 নিউট্রাল দিয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে টোটাল রেভিনিউ গ্রোথ, মানে যারা পজিটিভ দিয়েছে তাদের গ্রোথ কেমন দেখিয়েছে, রেভিনিউ গ্রোথ 14% গ্রো করছে, আর এদিকে অপারেটিং প্রফিট গ্রোথও 8% আছে, 5% এবিটা গ্রোথও রয়েছে। আর দেখবেন আমি সবসময় বলি যে এটা যদি 10-এর উপরে থাকে রেভিনিউ তাহলে খুবই ভালো, যদিও আমরা এক্সপেক্ট করছি এই দুটো 10-এর উপর আসার, কিন্তু দেখা যাক। এখন রেভিনিউ গ্রোথ 10-এর উপরে আছে, মানে 14 আছে, মানে যেটা দারুণ রেভিনিউ বলা যেতে পারে। মানে গোটা ইন্ডাস্ট্রি মার্কেট সব কিছু কিন্তু ভালো রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে। আর আপনি যদি দেখেন যে আইটি সেক্টরের মতো লাস্ট কয়েকদিনের র্যালিও এসেছে, ওটা আমরা পরে ডিসকাস করছি যদিও। এবার ব্যাপার হচ্ছে আমি ভাবছি কেন যে নিফটি এরপর থেকে বুলিশ হয়ে যাবে, কেন আমরা এক্সপেক্ট করছি যে এই সপ্তাহের মধ্যে একটা বড় গ্রিন ক্যান্ডেল আমি কেন এক্সপেক্ট করছি। তো চলুন এর পিছনে প্রিভিয়াস কিছু ডেটা দেখি। দেখুন এই যে নিফটির চার্টটা রয়েছে, তাহলে দেখুন এই চার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গাটা এরিয়াটা দেখুন,
এই এরিয়াটা কনসলিডেট করছে, এটা 100 EMA সাপোর্টের মধ্যে ঘোরাফেরা করছে। এবার এই ক্যান্ডেলটার দিকে ভালো করে লক্ষ্য করুন, অনেকটা দেখতে সেই দোজির নিচের পার্টে গিয়ে এন্ডিং করেছে, মানে কিছুটা শুটিং স্টারের মতো দেখতে লাগছে, কিছুটা দোজির নিচের দিকেও একদম পড়ে আছে, মানে খুব নেগেটিভ সিচুয়েশন আছে, মানে ক্যান্ডেলটা দেখে খুবই নেগেটিভ লাগছে। আর একদম 50 EMA থেকে এক্স্যাক্টলি রিজেকশন নিয়েছে, সেখান থেকে নিচে ডাউন হয়েছে। তো ঠিক আছে, এই সিচুয়েশন কি এর আগে আমরা দেখেছিলাম যে যখন মার্কেট ফল করছিল এই ধরনের ক্যান্ডেল? তো এই ধরনের ক্যান্ডেল তৈরি হলে কি মার্কেট আরও ফল করে? তো চলুন এই ধরনের সিচুয়েশন আর কোথায় আছে। তো ভিডিওতে ফার্দার ডিসকাস করার আগে আপনি যদি স্টক মার্কেটে নতুন হন, ইনভেস্টমেন্টের জগতে নতুন হন, বা আপনি যদি নতুন করে SIP শুরু করতে চাইছেন, আপনি যদি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছেন, বা আপনি যদি চাইছেন যে স্টক মার্কেটের মধ্যে চার্ট দেখবো, ট্রেডিং করবো, সমস্ত কিছু দেখতে চাইছেন, তাহলে ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ান এবং আজকে নতুন জেরোধারও লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দেখুন, আমার কাছে অনেকে মেল করেন যে আমি তো অ্যাঞ্জেল ওয়ানের জন্য বলি, তো অনেকে মেল করেন যে দাদা আমার তো অ্যাঞ্জেল ওয়ানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, এবার আপনি বলেন যে আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি ইন ফিউচার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গলের অফিসিয়াল ইমেল আইডিতে মেল করলে আপনি আমাকে হেল্প করবেন। তা অনেকেই বুল অফ বেঙ্গলের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে চাই, কিন্তু অলরেডি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন অলরেডি রয়েছে, তাই তার জন্য তো আবার ঘুরিয়ে দুটো অ্যাকাউন্ট ওপেন করা পসিবল নয়। তো অনেকে বলে যে অন্য কোনো লিঙ্ক থাকলে প্লিজ আমাকে প্রোভাইড করবেন। তাই আজকে আপনাদেরই জন্য অ্যাঞ্জেল ওয়ানের সাথে সাথে জেরোধার লিঙ্কও আমি প্রোভাইড করেছি। অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোধা স্টক মার্কেটে খুব ভালো দুটোই ব্রোকিং অ্যাপ এবং খুব নামচিন অ্যাপ, এবং তাদের মধ্যে গ্লিচ অত্যন্ত কম রয়েছে। তা আপনি চাইলে যদি আপনাদের কাছে অ্যাঞ্জেল ওয়ানের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জেরোধার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইন ফিউচার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে মেল করবেন, আমরা আপনার প্রবলেম আমাদের অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা টিমের সাথে কথা বলে ডাইরেক্টলি সলভ করে দেবো, সেটা কিন্তু একদম আমাদের হেডে। তাই ডিসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। তো দেখুন, এই ধরনের সিচুয়েশন আমরা এর আগেও পেয়েছি। লক্ষ্য করুন এখানে এই যে ক্যান্ডেলটা দেখুন, কন্টিনিউয়াসলি ফলিং হচ্ছিল, ফলিং মার্কেট। দেখুন ঠিক এই নিচে গিয়ে একটা ক্যান্ডেলের ক্লোজিং, মানে দেখুন একদম নেগেটিভ রেড ক্যান্ডেল, দেখুন মার্কেট র্যালি, ওকে র্যালি দিতে শুরু করেছে। দেখুন একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল, একটা বড় মারুবুজুর মতো ক্যান্ডেল। দেখুন আরও সিচুয়েশন দেখুন, এখানে দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি দেখুন কতটা ফল করছিল, সেই ফল থেকে দেখুন এখানে কত বড় গ্যাপ ডাউন, ঠিক এখনকার দোজির মতো ক্যান্ডেল। দেখুন মার্কেট আপ ট্রেন্ডে চলে যায়, কিন্তু ঘটনা হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার পর মার্কেট উপরে উঠতে পারেন। রিজন কি, 200 EMA যে এই লাইনটা দেখতে পাচ্ছেন আর 100 EMA নিচে ছিল, মানে ডেথ ক্রস ওভারের নিচে ছিল, এই জন্য মার্কেট সাস্টেন করেনি, কিন্তু মানে ডাউন ট্রেন্ডেই মার্কেট ছিল। কিন্তু সেখান থেকেও কিন্তু র্যালি আমরা দেখেছিলাম, মানে একটা স্মল পোর্শনে, মানে আপনি যদি দেখেন এখান থেকে কতটা র্যালি, এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু প্রায় 4.5% র্যালি দেখিয়েছে, যেটা দারুণ র্যালি। তারপরেও সাস্টেন করেনি, ডিফারেন্ট থিং। কিন্তু এখন তো মার্কেটের সিচুয়েশন এমন নয় যে ইএমের নিচে আছে, ইএমের উপরেই আছে মার্কেট। আপনি যদি দেখেন এখন সমস্ত ইএমের উপরে আছে, প্রায় 100 EMA উপরে আছে, 200 EMA উপরে আছে, মানে এগুলো লং টার্ম ইএমএ। এই ইএমের উপরে থাকা মার্কেটের জন্য পজিটিভ সিগন্যাল। তো যখন ইএমের উপরে আছে তাহলে বুঝতে পারছেন তো এরপরে যদি র্যালি আসে কতটা বড় র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে। এবার ঘটনা হচ্ছে যে এখানে দেখুন একটা পজিটিভ ক্যান্ডেল ক্লোজ করেছে, আবার উপরে গেছে, আবার এখানেও দেখুন একদম সেম টাইপের সিচুয়েশন, এই সেম ধরনের ক্যান্ডেল দেখুন, লক্ষ্য করুন এই জায়গাটা দেখুন, এখানে দোজির মতো ক্যান্ডেল, আবার নিচে দোজির মতো ক্যান্ডেল, একটু একদিন হল্ট করে দেখুন কত বড় একটা ক্যান্ডেলের 2.39% ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটার পরে দেখুন মার্কেট আবার দেখুন উপরে যেতে লেগেছে। এবার আমি আবারও বললাম যে উপরে যাওয়ার পর আবার পড়ে গেছে, অবশ্যই পড়েছে, এখানেও র্যালি কিন্তু দিয়েছে এরপরেও। এবার ঘটনা হচ্ছে এখনকার ঘটনাটা দেখুন, এখনকার ঘটনা 100 EMA উপরে মার্কেট আছে, 200 EMA উপরেও মার্কেট আছে, মার্কেট কিন্তু পড়ে যায়নি। তাই আমাদের এখনও অবধি হোপলেস হয়ে গেলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে এর উপরে সাস্টেন করছে কিনা। তাই আমি এই সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু আমি এক্সপেক্ট করছি, কারণ এরকম সিচুয়েশন যখনই মার্কেটে হয়, দেখুন এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস, আমি সম্পূর্ণ ভুল হতে পারি, আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে খুব একটা যে নেগেটিভ সিচুয়েশন মার্কেটে যাবে, দেখুন যাওয়ার হলে দুমদুম করে পড়তো, নেগেটিভের জন্য অপেক্ষা করে না মার্কেট। দেখুন নেগেটিভ সিচুয়েশনের কোনো কিছু মানে না, দুমদুম করে নিচে পড়ে। দেখুন এখানেও দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এই এরিয়াটা দেখুন, এই এরিয়াটা মার্কেট কন্টিনিউয়াসলি ফল করলো। দেখুন এখানে একদম 3খানা বড় বড় রেড ক্যান্ডেল, মানে কি মনে হচ্ছে যে মার্কেট দুম করে বোধহয় নিচে পড়বে, তা তো গেল না, মার্কেট র্যালি দিয়ে দিল। ঠিক আছে, তাই যখন সবাই নেগেটিভ ভাবছে তখন আপনি পজিটিভ ভাবুন। আর আরও একটা চিন্তাভাবনা দেখুন, লাস্ট ট্রেডিং সেশনটা কেন এরকম গেছে, লাস্ট দিন ছিল শুক্রবার সবাই কি ভাবছে ইউএস বোধহয় অ্যাটাক করবে, আবার ইউএস ডোনাল্ড ট্রাম্পকে তো জানেনি, কিছু না কিছু বলেই থাকে, একদম মাথা পাগল লোক এটা। তো আলটিমেটলি কী হলো, আলটিমেটলি বলবে কি রবিবার দিন দেখুন কোনো অ্যানাউন্সমেন্ট করে দিল, শনিবার দিন কোনো অ্যানাউন্সমেন্ট করে দিল, দুম করে মার্কেট পড়ে গেল। তাহলে আপনি যদি ক্যাশের মধ্যে হোল্ড করে বসে থাকেন তাহলে মার্কেটের মধ্যে তো ভয় লাগবে আপনার, যদি রাতারাতি কোনো নিউজ আসে। তো ওভারনাইট নিউজ এখন মার্কেট ডাইজেস্ট করতে পারছে না, তার জন্য মার্কেট সব সেল করে চলে গেছে, মানে যারা আছে তারা টপ সেলার হয়ে চলে গেছে। এবার হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা কথা আছে যে অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্ট, মানে কি সবাই যাতে এক্সপেক্ট করছে তুমি সেটা এক্সপেক্ট করো না, সবাই যাতে আনএক্সপেক্টেড রয়েছে সবার কাছে, মানে যেটা এক্সপেক্ট করছেই না সেইটা তুমি এক্সপেক্ট করো, সেইটাই মার্কেটের জন্য কারেক্ট। কারণ আমরা এর আগেও দেখেছি যে আমরা ভাবছি কোনো নেগেটিভ নিউজ আসবে, তখন আসে না, কিন্তু আমরা এখন ভাবছি মার্কেট বুল র্যালিতে যাবে, যেমন এটা আমিও ভেবেছিলাম। দেখুন এখানে যখন মার্কেট ছিল বুল র্যালিতে ভেবেছিলাম, কিন্তু মার্কেট তো গেল না,
তাই এক্সপেক্ট দ্য আনএক্সপেক্ট। তাহলে মার্কেট যখন অ্যাকচুয়ালি র্যালি দেওয়ার কথা তখন ফল করলো, কিন্তু যখন সবাই ভাবছে ফল করার কথা, আপনি যদি 10 জন মানুষকে আজকে ঘুম থেকে উঠেও জিজ্ঞেস করেন যে মার্কেট কী মনে করছে নেক্সট দিন, সবাই বলবে যে দেখুন এখানে দাঁড়িয়ে আছে খুব নেগেটিভ ক্যান্ডেল, এই জায়গাটা রেড ক্যান্ডেল করেছে, দেখো বড় বড় রেড ক্যান্ডেল তুম করে এখানে নিচে পড়বে, সবাই এটাই বলবে কিন্তু আপনাকে। কিন্তু মার্কেটের মধ্যে যদি আর কোনো নেগেটিভ নিউজ না আসে, আর কোনো রকম ডোনাল্ড ট্রাম্প যদি উল্টোপাল্টা না বকে, তাহলে মার্কেট এখান থেকে আবার র্যালি দেবে। এবার বলছি কি র্যালিটা সাস্টেন করবে? দেখুন সাস্টেন তখনই করবে যখন ইউএসএর সাথে আলটিমেটলি ইন্ডিয়া একটা ডিলে আসবে। দেখুন ইউএসএ আলটিমেটলি একটা সুপার পাওয়ার, সেখানে ডিল করতে হবে, রাশিয়াকে হ্যান্ডেল করতে হবে, চায়নাকে হ্যান্ডেল করতে হবে, তো কোনো না কোনো ডিলে আসতেই হবে, তখন মার্কেট ভালোভাবে র্যালি দেবে। না হলে একটু কনসলিডেশন ফেজে আটকাবে। দেখুন আমি এক্সপেক্ট করছি 50 এর উপরে তো এই সপ্তাহের মধ্যে মার্কেট ক্লোজিং দেবে। আর কোনো একটা গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষায় থাকুন। বারবার কেন গ্রিন ক্যান্ডেল বলছি, কারণ মার্কেটের মধ্যে যখন র্যালি দেবে সবার নিচের দিকে মানে এর উপরের দিকে সবাই স্টপ লস লাগিয়ে রাখবে, এই জায়গাটা করে স্টপ লস রয়েছে সবার, তো সবাই যখন স্টপ লস হিট হতে লাগবে না, তখন শর্ট কভারিং র্যালি আসবে। শর্ট কভারিং র্যালি এলে মার্কেট দুম করে একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে দিতে পারে বলে আমরা এক্সপেক্ট করছি। তাই বিশেষ নজর রাখুন এই পুরো সপ্তাহটা। তাই আমরা এই পুরো সপ্তাহের জন্য মার্কেটের মধ্যে একদম বুলিশ রয়েছি। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেক বেশি ভিডিওতে লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অনেক মানুষ রয়েছেন যারা রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনার সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এরকমই ভিডিও নিয়ে আসার জন্য রেগুলার মোটিভেশন দেয় এবং ইউটিউব অ্যালগরিদম হেল্প করবে আমাকে আরও নতুন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে যদি আপনার লাইফে একটু হলেও আমি ভ্যালু এডিশন করতে পারি ভিডিওর মাধ্যমে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আরও একটা প্রশ্নের উত্তর দিই, মার্কেট তো বুলিশ আমরা রয়েছি, কিন্তু তার সাথে সাথে গোল্ড আর সিলভারে কি ইনভেস্টমেন্ট করা যায়? দেখুন গোল্ড আর সিলভারের সমস্ত অ্যানালিসিসটা ভুল হয়ে যাচ্ছে এখন। মানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ করছে, ইউএসের মধ্যে এরকম থ্রেট আসছে, চায়না সব থেকে বেশি রিজার্ভ বাড়াচ্ছে, এই ধরনের সিচুয়েশন এখন চলছে। দেখুন আমি বলবো যে গোল্ডের মধ্যে যদি ইনভেস্ট করতেই হয়, যে লং টার্মের জন্য যদি করতে হয়, তাহলে আমি বলবো যে এখন যে লেভেল রয়েছে মানে যতটা বেড়ে আছে সেখানে রিস্ক রিওয়ার্ড একটু কম রয়েছে। মানে রিস্ক বেশি হয়েছে, রিওয়ার্ড কম রয়েছে। মানে নিচে যাওয়ার পসিবিলিটি হাই, উপরে যাওয়ার পসিবিলিটি একটু লো, যাবে না আমি বলছি না, একটু লো। এবার আপনি ট্রেডিং পারপাসের জন্য করতে পারেন। কীরকমভাবে ট্রেড করবেন? সাপোজ আপনি যদি গোল্ডের মধ্যে ইনভেস্ট করেনও, দেখুন আপনি ধরুন গোল্ডের মধ্যে এই ক্যান্ডেলে করলেন, তাহলে আপনি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস লাগান। আবার যদি তার উপরে একটা ক্যান্ডেল ধরুন এই ক্যান্ডেলে ইনভেস্ট করলেন, এখানে স্টপ লস লাগান, এই ক্যান্ডেলে ইনভেস্ট করলেন, এখানে স্টপ লস লাগান। মানে যখন যখন মার্কেট বাড়বে আপনি ইনভেস্ট করতে থাকুন, যেই আপনার স্টপ লস হিট আপনি সে ট্রেড থেকে বেরিয়ে যান। তার সিম্পল ট্রেডিং পারপাসের জন্য এখন গোল্ড দেখা যেতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এতটা বড় লেভেলে দেখুন আমার একটু এখানে একটু সংকোচ তো রয়েছে যে সবাই যেটা এক্সপেক্ট করছে সেটা সবসময় হয় না। মার্কেটের নেচার এক্সপেকটেশনের বিপরীতেই সবসময় হয়। তাই অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্ট। তাই অলরেডি আমরা মার্কেটে বুলিশ রয়েছি, তাই মার্কেটের দিকে ফোকাস করুন। এবার ব্যাপার হচ্ছে মার্কেটে তো আমরা বুলিশ রয়েছি, তাহলে এবার আপনি বলবেন তাহলে কোন সেক্টরের দিকে তাকাবে একটু বলে দাও, সেটাও একদম চিন্তা নেই, সেটাও বলে দেবো। দেখুন মার্কেটে বেড়ে যাওয়ার পিছনে আরও একটা কারণ ছিল, একটা সেক্টর অলরেডি ছিল, সেই সেক্টরটা হচ্ছে আইটি সেক্টর। দেখুন আইটি সেক্টরের যদি আপনি র্যালি দেখেন, আইটি সেক্টর কী করেছে দেখায় আপনাকে। দেখুন আইটি সেক্টরে আমরা এখানে ডিসকাস করেছিলাম যে আইটির মধ্যে আমরা এখানে একটা এর উপরে যদি ক্লোজিং দেখি তাহলে আমরা এখানে আইটির দিকে বুলিশ হয়ে যাবো। অলরেডি আমরা এখানেও ডিসকাস করেছিলাম, এখানেও ডিসকাস করেছিলাম, তো অনেকটা বড় র্যালি সেখান থেকে আছে। কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে দেখুন আইটির মধ্যে র্যালি দেখুন, আইটিটা হচ্ছে 3.34% পজিটিভ। কেন? কারণ বিভিন্ন আইটি কোম্পানি দিয়েছে রেজাল্ট, আর ভালো রেজাল্ট দিয়েছে, মানে খুব বেশি ভালো দেয়নি, কিন্তু মার্কেটের মধ্যে এখন সিচুয়েশন কি জানেন, এখন কোনো একটা সিম্পল একটু পজিটিভ নিউজ মার্কেটের কাছে বিরাট পজিটিভ। মানে মার্কেট শুধু পজিটিভ নিউজ খুঁজে বেড়াচ্ছে বাড়ার জন্য। তাই আইটি কোম্পানি যে খুব বেশি ভালো পারফর্ম করেছে তা কিন্তু নয়, কিন্তু ওই একটু রেজাল্টেই দেখুন গ্যাপ আপ ওপেনিং এবং এখানে র্যালি দিতে শুরু করেছে। এবার ব্যাপার হচ্ছে আমরা কখন এক্সপেক্ট করতে পারি যে আবার আপট্রেন্ডে চলে যাবে? এটার উপরে একটা ক্লোজিং কোন লেভেল 39,506 লেভেলের উপরে। আর এবার কোন সেক্টরের দিকে এখন নজর রাখবো এটার দিকে তো বলেই দিলাম, আইটিতে কীভাবে নজর রাখবেন। এখন দেখুন টপে কোনটা সেক্টর আছে। ব্যাঙ্ক নিফটি যদি লক্ষ্য করেন তাহলে এখন যখন মার্কেট পড়েছে, আগের দিন একটা জিনিস লক্ষ্য করুন, আগের দিন মার্কেটের ফল দেখুন, এইভাবে গেল এইভাবে পড়ে গেল, তাই তো 15 মিনিটের চার্টে এটাই দেখলাম। কিন্তু ব্যাঙ্কিং দেখুন, নিফটি ব্যাঙ্ক দেখুন, নিফটি ব্যাঙ্ক একটা বিরাট পজিটিভ ক্যান্ডেল দিয়েছে, মানে ব্যাঙ্কের ওয়েটেজ মার্কেটের মধ্যে সব থেকে বেশি, তাও পজিটিভ। আবার যদি এখন নিফটি সার্ভিসেস সেক্টর, এটাও দেখুন এখন একটু পজিটিভের দিকে দেখাচ্ছে, যদিও উপর থেকে একটু রিজেকশন নিয়েছে। আমরা দেখতে পারি যে 50 এর উপরে যে রিজেকশন সেটার উপরে যেন মার্কেট একটু ক্লোজিং দেয়, তাই ক্লোজিংয়ের অপেক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক, পিএসইউ ব্যাঙ্ক টপে রয়েছে, আমরা ডিসকাসও করেছিলাম, বারবার ডিসকাস করেছিলাম ব্যাঙ্কিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর। আজকে যারা সেই অপরচুনিটি নিয়েছেন তারা আজকে কতটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন আশা করছি তাদেরকে বলতে হবে না। নেক্সট হচ্ছে নিফটি কমোডিটি সেক্টর। দেখুন কমোডিটি সেক্টর আমরা বলেছিলাম যে এখান থেকে বাড়তে পারে, এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার পসিবিলিটি দেখুন এক্স্যাক্টলি প্যাটার্ন শো করলো, এখানেও সাপোর্ট নিয়ে উপরে গেল, এখানেও সাপোর্ট নিয়ে উপরে গেল, মানে একদম আপ ট্রেন্ডে কিন্তু কমোডিটি সেক্টর যাচ্ছে। তো বিশেষ ফোকাসে রাখুন এবং প্রায় তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, তো ফোকাসে কমোডিটি সেক্টর রাখবেন। ফাইন্যান্সের সমস্ত সেক্টর ফোকাসে রাখুন। দেখুন এটার ক্যান্ডেলটা একটু নেগেটিভ লাগছে দেখে, কিন্তু এর উপরে যদি ক্লোজিং দেয়, মানে এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের উপরে যদি একটা পজিটিভ ক্লোজিং দেয় তাহলে আমরা একটা পজিটিভ হিসেবে দেখতে পারি। নেক্সট হচ্ছে কি নিফটি
প্রাইভেট ব্যাঙ্কও একই, ব্যাঙ্কিং সেক্টর তো বুঝতেই পারছেন, মানে আলটিমেটলি ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ। অটো সেক্টর এখন একদম বিরাট লেভেলে ফল করেছে, অটো সেক্টর এই টপ থেকে ফল করার পরে সেম লেভেলে সাপোর্ট জোন আছে, তো সাপোর্ট জোন আছে, নজর রাখুন। আমি আপনাকে বলবো যে অটো সেক্টরের মধ্যে যদি নতুন ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলের উপরে একটা ক্লোজিং যদি দিয়ে দেয় তাহলে 50 এর উপরেও চলে যাবে, ক্যান্ডেলের উপরে চলে যাবে। তো আলটিমেটলি এই উইকের জন্য আমরা অটোর মধ্যে একটা ক্রাইটেরিয়া রয়েছে যে এর উপরে যেতে হবে। মেটাল দেখুন অল টাইম হাই আছে, আপনি যদি দেখেন যে মেটাল অল টাইম হাই আছে, অনেক মেটাল স্টক দেখবেন খুব পড়ে আছে, তো আলটিমেটলি জানবেন যে সেই মেটাল স্টকগুলো খুব একটা ফান্ডামেন্টালি স্ট্রং নয়, তাই সেই স্টকগুলোতে স্টাডি করতে পারেন যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। মনে রাখবেন আমি কিন্তু স্টাডি পারপাসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন একদম নয়, আপনি নিজে কিন্তু রিসার্চ করবেন বাইং বা সেলিং করার সময়। আর নেক্সট হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস। দেখুন অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট দিয়ে উপরে যাচ্ছে, কিন্তু এখন অবধি আমি অয়েল অ্যান্ড গ্যাসে বুলিশ নয়, কারণ বুলিশ ট্রেন্ডটা একটা ব্রেকআউট ছিল, সেটাকে ভেঙে নিচে পড়েছে, তো আমি অয়েল অ্যান্ড গ্যাসে বুলিশ নয়। অয়েল অ্যান্ড গ্যাস দেখুন লাস্ট কয়েকদিনে বেশ ভালো পারফর্ম করেছে, সেটা আমি আপনাকে দেখালাম। তো আলটিমেটলি আমি মেনলি বুলিশ নিফটি আইটিতে, যদি এটার উপর ক্লোজিং হয় আরও বেশি বুলিশ। ব্যাঙ্ক নিফটিতে, সার্ভিসেস সেক্টরে অবশ্যই এটার উপর ক্লোজিং হলে, তারপরে পিএসইউ ব্যাঙ্ক, কমোডিটি, ফাইন্যান্স, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, এগুলোতে আমি বুলিশ রয়েছি। ইভেন মেটালেও কিন্তু আমি বুলিশ রয়েছে, কিন্তু মেটাল একটু রিস্কি বলে আমার মনে হচ্ছে। তো মেটালের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট খোঁজেন তাহলে খুব স্ট্রং ফান্ডামেন্টাল দেখেই শেয়ার খুঁজবেন। আর স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কী করে খুঁজবো, সুইং ট্রেডিং বাছাই কী করে করবেন। সুইং ট্রেডিংয়ের টাইম কিন্তু এটা, যখন মার্কেট রিভার্স ট্রেন্ডে যাচ্ছে তখন আমি সুইং ট্রেডিংয়ের কথা বলছি, বুঝুন, মানে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে বলছি। যখন মার্কেট একটু ভোলাটাইল হবে, অনেক স্টপ লসও হিট হতে পারে, কিন্তু সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি এখন রয়েছে। তো বেস্ট সুইং ট্রেডিং বাছাই করবে এই ভিডিওটা অবশ্যই দেখুন। তো এটাতে 5 মিনিট আপনি সুইং ট্রেডিংয়ের স্টক ইমিডিয়েটলি খুঁজে ফেলবেন। তাই মার্কেট যদি একটু ট্রেন্ডি হয়ে যায়, আপ ট্রেন্ডে যায়, তা প্রথমে দেখবেন নিফটি যেন একটু আপ ট্রেন্ডে যায়, মানে নিফটি আমি মনে করছি নিফটি 50 এর উপরে যদি একটু ক্লোজিং দিয়ে দেয় না, তো ট্রেন্ড পজিটিভ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করা যেতে পারে 1-2 দিন। তো গ্রিন ক্যান্ডেল দেখুন হয়ে গেলে অনেকটা বড় র্যালি মিস করে দেবেন। তো স্মল রিস্ক নিয়ে একটু স্টাডি পারপাসের জন্য দেখা যেতে পারে, কিন্তু হ্যাঁ একটু যদি এর উপর ক্লোজিং দেয় তাহলে 100% আমরা র্যালি গ্যারান্টি হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো নিফটি যখন র্যালি দেবে বাকি সেক্টর থামবে না, তাই মনে রাখবেন 25,600 লেভেলে আমরা ডিসকাস করলাম যে মার্কেটের র্যালির কথা। এবার আমরা 1 মাস পরে ডিসকাস করবো যে সেম লেভেলটা রেসপেক্ট করে উপরে গেছে কি না। চলুন আমরাও অ্যানালিসিস করে সেটা 1 মাস পরে এটা দেখবো। তা আশা করছি আজকের আলোচনা আপনার ভালো লাগলো। যখন সবাই বিয়ার মার্কেট এক্সপেক্ট করছে, ফলের এক্সপেক্ট করছে, তখন আমরা বুল মার্কেটে এক্সপেক্ট করছি। আমি জানি অনেকেই ট্রোল করবেন, অনেকেই হাসবেন, তো আমরা নেক্সট উইকের জন্য যেটা অ্যানালিসিস করেছি সেটা পুরোটা দেখবো। দেখুন মনে রাখবেন 22,000 লেভেলেও কিন্তু আমি বলেছিলাম যে মার্কেটে র্যালি আসছে, তখন অনেকেই ট্রোল করেছিলেন। তাই অবশ্যই আপনিও নিজের মতো করে অ্যানালিসিস করুন এবং ইনভেস্টমেন্ট ডিসিশন অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই নেবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ।